ইন্টিগ্রেশন করি কোনো না কোনো একটা ইন্টারভ্যালে a to b। এবারে আর আমরা যখন ইন্টিগ্রেশনটা করি আমরা লিখি হচ্ছে a to b fx dx। লাইন ইন্টিগ্রালের ডেফিনেশনটা বা মোটিভেশনটা হচ্ছে যে আমরা এই ক্লোজড ইন্টারভাল যেটা আমাদের রিয়েল লাইনে ওপর একটা ইন্টারভাল, সেটার থেকে এবার আমরা বেরিয়ে আসবো। আমরা শুধুমাত্র ক্লোজ ইন্টারভ্যালে ইন্টিগ্রেট করব না, আমরা ইন্টিগ্রেটটা করব হচ্ছে যে কোনো একটা কার্ভের উপর। ওকে, তো প্রথম কথা, যে কোনো একটা কার্ভ যদি আমরা লিখি এক্স টি, এটা আমি একটা প্যারামেট্রিক ফর্মে আমি লিখতে চাইছি এক্স টি, যেখানে এক্স একটা ভেক্টর, বা ইন জেনারেল আমরা আর একটু এটাকে ভালোভাবে লিখতে পারি। যদি আমি ভেক্টর নোটেশনই ডাইরেক্ট চলে যাই, আমি একটা কার্ভকে লিখতে পারি আর টি। আর টি কি না, আর টি হচ্ছে এক্স টি আই প্লাস ওয়াই টি জে প্লাস জেড টি কে। ওকে, সো যদি আমি আমার কোনো ইকুয়েশনকে, কোনো পজিশন ভেক্টরকে, যেখানে আর হচ্ছে একটা পজিশন ভেক্টর, কে আমি এইভাবে লিখতে পারি যেখানে আমার যেগুলো পজিশন গুলো, কোঅর্ডিনেট হচ্ছে আমার এক্স টি, ওয়াই টি আর জেড টি। এই পজিশন ভেক্টর গুলো বা পজিশন কোঅর্ডিনেট গুলো আমার একটা প্যারামিটারের উপর ডিপেন্ড করবে। এখানে প্যারামিটারটা কি? প্যারামিটারটা হচ্ছে আমার টি, যেখানে টি আমি বলতে পারি টি আমার বিলং করছে কোনো একটা টি জিরো টু টি ওয়ান এর মধ্যে, কোনো একটা ইন্টারভ্যালের মধ্যে। তো আমার যখনই কোনো ইকুয়েশন, পজিশন ভেক্টরের ইকুয়েশনটা একটা প্যারামিটারের উপর ডিপেন্ড করবে, সেটা থ্রি ডিতে, যদি আমি থ্রি ডাইমেনশনাল একটা কোনো স্পেসকে কনসিডার করি, সেটা থ্রি ডিতে অলওয়েজ একটা কার্ভ রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, যখন জেড অ্যাক্সিস থাকবে না, তখন ওটা একটা টু ডিতে একটা কার্ভ রিপ্রেজেন্ট করবে। তো এই ধরনের কার্ভের উপর যদি আমি ইন্টিগ্রেশন করতে চাই, কি করে করব? সেই ইন্টিগ্রেশনটা নামই হচ্ছে লাইন ইন্টিগ্রাল। ওকে, তো লাইন ইন্টিগ্রাল ডিফাইন কি করে হয়? প্রথম কথা, আগে নোটেশন কি করে দেয় লাইন ইন্টিগ্রালের। তো লাইন ইন্টিগ্রালের নোটেশন হচ্ছে প্রথমত একটা ভেক্টর ফিল্ড এফ ডট ডিআর, এবং ইন্টিগ্রেশনটা হবে একটা কার্ভের উপর। তো আমি আস্তে আস্তে আসছি যে কি এই জিনিসগুলো। এফ হচ্ছে একটা ভেক্টর ফিল্ড। ওকে, এফ হচ্ছে একটা ভেক্টর ফিল্ড। তো ভেক্টর ফিল্ড কেমন, কি জিনিস ভেক্টর ফিল্ড? তো ভেক্টর ফিল্ড হচ্ছে একটা এমন একটা ফাংশন যেটা আর টু কিংবা আর থ্রি, যার ডোমেন, ওকে আমি একটু স্পেসিফিক্যালি ম্যাথামেটিক্যাল নোটেশনে লিখছি, ওর ডোমেন হবে আর টু অর আর থ্রি আমি লিখতে পারি, এবং যেটা ম্যাপ করবে আর টু বা আর থ্রি সেম তোমার কোডোমেনে। ওকে, ফর এক্সাম্পল আমি যদি লিখি এফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়ালস টু এক্স আই প্লাস এক্স স্কোয়ার জেড জে প্লাস সিম্পলি কে, এটা একটা ভেক্টর ভ্যালুড ফাংশন বা একটা ভেক্টর ফিল্ড আমরা বলতে পারি। কেন না, এটা একটা ইনপুট নিচ্ছে, দেখতে পারো এক্স ওয়াই জেড একটা পয়েন্ট, তো একটা পয়েন্ট মানেও আমরা বলতে পারি ওটা একটা ভেক্টর। এই পয়েন্টটাকে আমরা লিখতে পারি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এই ভেক্টরটা। তো এই ভেক্টরটাকে আমরা ম্যাপ করছি কোথায় না, এই ভেক্টরটাতে। তো দ্যাট মিনস ইটস এ ভেক্টর ফিল্ড। তো এইরকম ভেক্টর ফিল্ড হচ্ছে এফ। আর কি? আর আমি আগেই বলেছি আর হচ্ছে আমাদের পজিশন ভেক্টর। তো আর পজিশন ভেক্টর মানে আর হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। দ্যাট মিনস আমরা বলতে পারি যে ডোমেনের যে ইনিশিয়াল যে আমরা ভেক্টরটা নিয়েছিলাম যেটাকে ম্যাপ করছে, সেইটা হচ্ছে আর। তাহলে ডিআর কি হবে? ডিআর হবে আমার জাস্ট কম্পোনেন্ট ওয়াইজ আমি ডেরিভেটিভ করে দেবো। এটা হলো আমার ডিআর। তাহলে এই যে এক্সপ্রেশনটা আমি লিখেছি, এই এক্সপ্রেশনটা আমাকে কি দিচ্ছে, মানে কি আমার এই এক্সপ্রেশনটা? তো ঠিক আছে, এখানে আমি একটা জেনারেল টার্ম লিখে দিই এফ এর। এফ কে আমি রিপ্রেজেন্ট করব এফ ওয়ান আই প্লাস এফ টু জে প্লাস এফ থ্রি কে। ওকে, তাহলে
এই এক্সপ্রেশনটাকে আমি লিখতে পারি f1i প্লাস f2j প্লাস f3k ডট প্রোডাক্ট, এখানে কিন্তু একটা ডট প্রোডাক্ট আছে, ওকে, ডট প্রোডাক্ট dxi plus dyj plus dzk, which is f1 dx plus f2 dy f3 3s। তাহলে আমাদের এই দুটো এক্সপ্রেশনই কিন্তু আমাদের ইকুইভ্যালেন্ট। আমরা যখন প্রবলেম করব তখন দেখব আমাদের এই এক্সপ্রেশনেও প্রবলেম দেওয়া থাকতে পারে, ওকে, সরি, এই এক্সপ্রেশনেও আমাদের প্রবলেম দেওয়া থাকতে পারে, আবার এই এক্সপ্রেশনেও আমাদের প্রবলেম দেওয়া থাকতে পারে। দুটোই ইকুইভ্যালেন্ট আমাদের এক্সপ্রেশন। তো মেইনলি আমরা যে প্রবলেমগুলো করব 2 ডাইমেনশনে করব, তো ওখানে জেডটা থাকবে না, শুধু দুটো কম্পোনেন্ট থাকবে, ঠিক আছে। তো এটা তো গেল আমাদের এফ আর ডি আর পোর্শনটা। তো আমাদের এই ইন্টিগ্রেশনে কিন্তু আরেকটা পোর্শন আছে, সেটা হচ্ছে সি, যেটা আমাদের মেন, যেখানে আমরা ইন্টিগ্রেশন করছি। তাহলে সেটা কি? তাহলে সেটার জন্য আমি একটা ছবি আঁকি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তো এটা আমার ডোমেন স্পেসটা, ওকে। আমি ফর দ্য টাইম বিং আমি ধরছি যে এফ আমার R2 থেকে R2 একটা ম্যাপ। তাহলে সি আমার একটা যে কোনো কার্ভ যেটা আমার পি থেকে কিউ পয়েন্টে যাচ্ছে। সি কেমন কার্ভ হতে হবে? সি আমার পয়েন্ট ওয়াইজ স্মুথ হলেই হবে, ওকে। সো পয়েন্ট ওয়াইজ or piecewise, point wise, what to pull, piecewise, piecewise smooth curve মানে কি? piecewise smooth curve মানে হচ্ছে যে এই কার্ভটা কোনো এক সব পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে তার কোনো মানে নেই, ওকে। ডিফারেন্সিয়েবল 2 ডাইমেনশনে তোমরা জানো ডিফারেন্সিয়েবল মানে কি প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্ট থাকতে হবে। তো এই কার্ভটা এমন দরকার নয় যে প্রত্যেকটা পয়েন্টেই ডিফারেন্সিয়েবল হতে হবে, কোনো একটা পয়েন্টে কার্ভটা এরকমও হতে পারে যে একটা আমি ডিফারেন্সিয়েবল কার্ভ নিলাম, আরেকটা ডিফারেন্সিয়েবল কার্ভ নিলাম, তো এই পয়েন্টটা আমার ডিফারেন্সিয়েবল হলো না। তো এই ধরনের কার্ভও আমার এলিজিবল ফর লাইন ইন্টিগ্রেশন। সো পিস ওয়াইজ স্মুথ হতে হবে আমাকে। এই যে পোর্শনটা, ফার্স্ট পোর্শনটা, ধরো এই পয়েন্টটা আমি নাম দিলাম অন্য একটা কোনো কে, দেন পি কে কার্ভটা একটা স্মুথ কার্ভ, আবার কে কিউ কার্ভটা একটা স্মুথ কার্ভ, বাট পি কিউ অ্যাজ এ হোল একটা স্মুথ কার্ভ নয়, ওটা পিস ওয়াইজ স্মুথ কার্ভ। তো এই ধরনের কার্ভ আমরা কনসিডার করব। তাহলে এই ধরনের কার্ভের জন্য এফ কি? এফ হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের জন্য আমার একটা ভেক্টর ফিল্ড আছে। তো ভেক্টর ফিল্ড মানে কি? প্রত্যেকটা পয়েন্টে তুমি কনসিডার করতে পারো যে একটা ভেক্টর আছে যেন এই কার্ভটার উপরে, ঠিক আছে। তো এইটা এগুলো হচ্ছে এফ। এফ যেহেতু একটা ফাংশন, তাই ডোমেনের প্রত্যেকটা পয়েন্টের জন্য আমার ফাংশনের ভ্যালুটা আছে, ওকে। তাহলে এবারে যদি আমি ইন্টিগ্রেশনের ফর্মুলাটায় যাই, এফ ডট ডিআর সি, তাহলে আমি এখানে কি করছি? এখানে আমি ডিআর মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে আমি ট্যানজেন্ট টানছি, ওকে। এবং এফ ডট ডিআর মানে আমি প্রত্যেকটা পয়েন্টে এই যে ওই এফ ভেক্টরটা এবং ওই পয়েন্টের ট্যানজেন্ট ভেক্টরটা তার আমি ডট প্রোডাক্ট নিচ্ছি। ডট প্রোডাক্ট নিয়ে আমি সাম করছি। আমরা জানো ইন্টিগ্রেশন এক প্রকারের লিমিট অফ সাম, তো আমি ওই সামটা করছি। প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি এরকম ডট প্রোডাক্ট নিচ্ছি এবং একটা সাম নিচ্ছি। তাহলে এই ধরনের সাম কেন ইম্পর্টেন্ট হয়? এই ধরনের সাম ইম্পর্টেন্ট হয় কারণ আমরা যখন ফিজিক্যাল কোনো প্রবলেম করি, আমরা জানি সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে লাইন ইন্টিগ্রালের হচ্ছে ওয়ার্ক ডান। এফ কে যদি তোমরা ফোর্স হিসাবে ভাবো এবং তোমরা ভাবো কোনো একটা পার্টিকেলকে আমরা পি থেকে কিউ পয়েন্টে নিয়ে যাচ্ছি আন্ডার দিস ফোর্স ফিল্ড বা এই ফোর্স, তাহলে আমার ওয়ার্ক ডান কত হবে সেটা কিন্তু আমরা এই সেম এই ফর্মুলা দিয়েই আমরা দিই। তো অ্যাকচুয়ালি লাইন ইন্টিগ্রাল এর একটা ফিজিক্যাল মোটিভেশন আছে ওয়ার্ক ডান থেকে, ওকে। এইবারে এই কার্ভটা নট নেসেসারিলি একটা ওপেন কার্ভ হবে,
কখনো কখনো এই কার্ভটা আমাদের একটা ক্লোজ কার্ভ হতে পারে, ঠিক আছে, মানে আমরা যে পয়েন্ট থেকে শুরু করলাম সেই পয়েন্টেই চলে এলাম। তো এই ধরনের ক্লোজ কার্ভ যখন আমরা কনসিডার করব, লেটস সে কার্ভটার নাম আমি বললাম সি, তখন আমরা লাইন ইন্টিগ্রালটাকে ডিনোট করি একটা সার্কুলেশন দিয়ে। এই নোটেশনটাকে বলে সার্কুলেশন। সো আমরা ডিনোট করি এইভাবে, সার্কুলেশন অফ এফ অ্যালং দ্য কার্ভ সি। তো যখনই আমরা ক্লোজ কার্ভ নেব, এখানে একটা ওরিয়েন্টেশনের কোশ্চেন আছে। ওরিয়েন্টেশন মানে আমরা কোন দিক দিয়ে দেখবো, কাউন্টার ক্লকওয়াইজ দেখবো না ক্লকওয়াইজ দেখবো। তো কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন মানে হচ্ছে, তুমি বুঝতেই পারছো, ক্লকওয়াইজের উল্টো দিকটা। তো এই দিকটাকেই আমরা সাধারণত কনভেনশনালি পজিটিভ ডিরেকশন আমরা বলি। ওকে, সো এই কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনটা আমরা পজিটিভ ডিরেকশন বলে কনভেনশনালি নিয়ে নেওয়া হয়। তো কখনো কখনো অঙ্কে বলে দেওয়া থাকবে যে কাউন্টার ক্লকওয়াইজেই আমরা কনসিডার করছি, আর যদি নাও বলে দেওয়া থাকে তোমরা কাউন্টার ক্লকওয়াইজেই আমরা অঙ্কগুলো করবো সাধারণত। ওকে, ঠিক আছে। তো আপাতত তাহলে এবার দেখা যাক, তাহলে আমরা কি কি এখনো পর্যন্ত জানলাম, যে লাইন ইন্টিগ্রাল এইরকম ফর্মের হয়, এবং লাইন ইন্টিগ্রাল আমরা দুটো ইকুইভ্যালেন্ট ফর্ম শিখলাম, যে এফ ডট ডিআর যদি আমার দেওয়া থাকে, সরি এখানে সার্কুলেশনটার কোনো দরকার নেই এখন, আমি সিম্পলি এফ ডট ডিআর যদি আমার দেওয়া থাকে, তাহলে এটার একটা ইকুইভ্যালেন্ট ফর্ম কি না, ইকুইভ্যালেন্ট ফর্ম হচ্ছে f1 dx প্লাস f2 dy প্লাস f3 dz। এই দুটো ফর্মই ইকুইভ্যালেন্ট ফর্ম, ঠিক আছে। তাহলে এবার আমরা কয়েকটা অঙ্ক করি। প্রথমে দেখি আগে যে কি করে আমরা লাইন ইন্টিগ্রাল গুলো বার করব। তো প্রথমে আমি যে এক্সাম্পলটা নেব, সেই এক্সাম্পলটা হচ্ছে let R be the planar region bounded by the lines x equals 0, y equals 0, and the curve x square plus y square equals 4. Okay, in the first quadrant. Let C be the boundary of R. এখানে যেমন আমরা ওরিয়েন্টেশনটা বলে দিচ্ছি, এই প্রবলেমে দেওয়া আছে। ওকে, ওরিয়েন্টেড counterclockwise, then find the value of dy. ওকে, সো আই থিঙ্ক পুরো প্রবলেমটা তোমরা একটা জায়গায় দেখতে পাচ্ছ। তাহলে আমরা আরেকবার দেখে নিই। তো প্রবলেমটা কি না, আমাদের একটা রিজিয়ন দেওয়া আছে, ক্লোজড রিজিয়ন। ওকে, বাউন্ডেড রিজিয়ন বা ক্লোজড রিজিয়ন দেওয়া আছে আমার। প্ল্যানার রিজিয়ন, প্ল্যানার রিজিয়ন মানে কি, আমরা এক্স ওয়াই প্লেনে, একটা প্লেনে আছে আমাদের পুরো রিজিয়নটা। তো রিজিয়নটা বাউন্ডেড কোন কোন কার্ভ গুলো দিয়ে, y ইকুয়াল 0 মানে আমার y অ্যাক্সিস, x ইকুয়াল 0 মানে y অ্যাক্সিস, y ইকুয়াল 0 মানে x অ্যাক্সিস, এবং x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস 4। ঠিক আছে, এটা একটা সার্কেল। তো সার্কেলের কোন পোর্শনটা আমরা নেব, যেটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। সি কোনটা, সি হচ্ছে এই রিজিয়নটার বাউন্ডারি, যেটা আমরা কাউন্টার ক্লকওয়াইজ ওরিয়েন্টেডে দেখব। তাহলে আমাকে এই জিনিসটা বার করতে হবে। দেখো এইখানে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, এটা কিন্তু আমাদের সেকেন্ড ফর্ম, আমি যেটা লিখেছিলাম সেই সেকেন্ড ফর্মে আমাদের এই লাইন ইন্টিগ্রাল এক্সপ্রেশনটা দেওয়া আছে। তাহলে এই সেকেন্ড ফর্ম থেকে আমরা কি করে এবার করব প্রবলেমটা। ঠিক আছে, তাহলে আমরা সলিউশনে যাই। প্রথমেই এই ধরনের অঙ্কগুলো করতে গেলে তোমাকে পিকচার খুবই ক্লিয়ার হতে হবে, যে কোন জায়গাটা আমরা ইন্টিগ্রেশন করছি সেই ছবিটা খুবই ক্লিয়ার হতে হবে। তাহলে প্রথমে আমি আমার প্রবলেম থেকে ছবিটা এঁকে নিই। তাহলে ছবিতে y x equals 0 মানে আমার
y অ্যাক্সিস, y ইকুয়ালস 0 মানে আমার x অ্যাক্সিস, নেক্সট কি x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস 4, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস 4 মানে হচ্ছে আমার একটা সার্কেল, কিন্তু যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট অনলি বলে দিয়েছে আমি ফার্স্ট কোয়াড্রেন্টটা নিলাম সার্কেলের। দ্যাট মিনস এই রেডিয়াসটা হয়ে গেল আমার 2, একটা 2 রেডিয়াসের একটা সার্কেল উইথ সেন্টার 0 0। তো যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি এটাকে ডটেড দিয়ে পুরোটা কমপ্লিটও করে দিচ্ছি। ওকে, এটা আমার বাকি সার্কেলটা, বাট আমার এখানে অনলি কনসিডার কেসটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে আমার সি কোনটা? সি হচ্ছে আমার প্রথম কথা, আমার রিজিয়ন হচ্ছে এই রিজিয়নটা, সি হচ্ছে আমার এই বাউন্ডারি কার্ভটা, এইটা এইটা এইটা, এবং যেহেতু আমার ওরিয়েন্টেশন বলে দিয়েছে কাউন্টার ক্লকওয়াইজ, তাহলে আমি সি এর ওরিয়েন্টেশন কি নেব? এইদিকে এইদিকে এইদিকে। দিস ইজ মাই সি। তাহলে এই সি এর উপর আমাকে ইন্টিগ্রেট করতে হবে। প্রথম আমার পিকচার ক্লিয়ার। সেকেন্ড, এবারে যদি আমি এবার ভাবতে চাই যে এটাকে করব কি করে, ঠিক আছে, তাহলে নেক্সট আমি এটা লিখে ফেলি একটু। তাহলে আমি যদি এটা একটু ভেক্টর ফর্মে লিখতে চাই, কেন লিখছি আমি একটু পরে এটা বোঝা যাবে। তো আমি প্রথমে একটু ভেক্টর ফর্মে ওর সঙ্গে একটু ট্যালি করে নিচ্ছি যে ভেক্টর ফর্ম আমি যদি লিখতে চাই তাহলে কি হবে। তাহলে ভেক্টর ফর্মে লিখতে চাইলে এটা আমার দেখতে হবে এফ ডট ডিআর টাইপের, রাইট? যেখানে এফ কি হবে? এফ হবে আমার এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই আই প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জে। যেহেতু এটা একটা প্লেনে হচ্ছে, এক্স ওয়াই প্লেনে, আমার কোনো জেড কম্পোনেন্ট থাকবে না। ডিআর কি হবে? ডিআর হবে আমার সরি ডিএক্স আই ডিওয়াই জে। এবার তোমরা যদি দেখো এই দুটো ভেক্টর, এফ হচ্ছে একটা ভেক্টর, ডিআর হচ্ছে একটা ভেক্টর, এই দুটো ডট প্রোডাক্ট নাও, আলটিমেটলি আমি এই জিনিসটাই ফেরত পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে আমার ভেক্টর ফর্ম হয়ে গেল এই সেম স্কেলার জিনিসটা, ঠিক আছে? এটা আমরা পরে কাজে লাগাবো। ওকে, এই জিনিসটা আমরা পরে কাজে লাগাবো, যে কি করে এটা, কেন এটা দরকার বা কখন কাজে লাগবে এটা আমরা পরে দেখবো, ঠিক আছে? তাহলে আবার এবার আমরা প্রথমে ফিরে আসি যে এই ধরনের ইন্টিগ্রেশন যদি থাকে আমরা এটা করবো কি করে। আমার কার্ভ ক্লিয়ার, আমার কাছে কোন রিজিয়নে করতে হবে সেটাও আমার ক্লিয়ার। তাহলে আমরা এমনি ইন্টিগ্রেশনে আমরা দেখেছি, যখন আমরা একটু রিকল করে নিই, যখন আমরা এমনি ইন্টিগ্রেশন করি, আমাদের ইউজুয়াল ইন্টিগ্রেশন, স্কেলার ইন্টিগ্রেশন যেগুলোকে আমরা বলি, সেগুলো করি, তখন যদি আমার কাছে কোনো ইন্টিগ্রেশন থাকে a টু b fx dx, আমরা সবসময় ওটাকে ভেঙে নিতে পারি a টু c1 fx dx প্লাস c1 টু c2 fx dx প্লাস c2 প্লাস c2 টু b fx dx। তো যতগুলো c1 c2 c3 আমরা যা নিতে পারি, আমরা পিস ইন্টারভেলটাকে যতগুলো পার্টে চাই ভেঙে নিতে পারি আমরা। তো আমার ইন্টিগ্রেশন আমার সেম থাকে, যদি আমি অ্যাড করে দিই প্রত্যেকটা পার্টে ভেঙে, আমার ইন্টিগ্রেশনে কোনো চেঞ্জ হয় না। সিমিলার জিনিস আমরা এখানেও করতে পারি। আমরা আমাদের কার্ভটা যদি তুমি ভালো করে দেখো, আমাদের কার্ভটা অ্যাকচুয়ালি তিনটে কার্ভকে ইউনিয়ন করে হয়েছে। প্রথম কার্ভটা হচ্ছে এই কার্ভটা, প্রথম কার্ভটা হচ্ছে এই কার্ভটা, এটাকে যদি আমি c1 বলি, মানে আমার শুধু 0 থেকে আমি x ইকুয়ালস 1 পর্যন্ত, x অ্যাক্সিসের উপর, সরি নট x ইকুয়ালস 1, x ইকুয়ালস 2, যেহেতু আমার এটা একটা 2 রেডিয়াসের সার্কেল। তো 0 টু 2 পর্যন্ত স্ট্রেট লাইনের উপর যে লাইন সেগমেন্টটা আছে সেটা আমার প্রথম পোর্শন কার্ভের c1। তারপরের পোর্শন কোনটা? তারপরের পোর্শন হচ্ছে c2, যেটা আমার মেন পোর্শন, আমার সার্কেলের উপর যে পোর্শনটা, ওই পোর্শনটা হচ্ছে আমার সেকেন্ড পোর্শন কার্ভের। থার্ড পোর্শন হচ্ছে ওয়াই অ্যাক্সিসের উপর থাকা যে পোর্শনটা c3, যেটার জন্য আমি 0,2 পয়েন্ট থেকে 0 পয়েন্টে আবার অরিজিনে ফিরে আসছি। তাই এই তিনটে কার্ভ আমার সি কার্ভটাকে কনস্টিটিউট করেছে। তাহলে আমি লিখতেই পারি যে আমার অরিজিনাল যে ইন্টিগ্রেশনটা,
f dot dr equals to c1 f dot dr plus c2 f dot dr plus c3 f dot dr। তাহলে এই দুটো জিনিসকে ট্যালি করার একটু চেষ্টা করো। এইদিকে আমরা যেটা করেছি স্কেলার কেসটা, স্কেলার কেসেও আমরা যেভাবে ভাঙতে পারতাম, আমরা কি করে ভাঙতাম না, আমাদের কাছে একটা ইন্টারভাল ছিল এ বি, এটাকেও একটা লাইন ভাবতে পারো, এটাও একটা স্ট্রেট লাইন, এটা কার্ভ লাইন না, এটা একটা স্ট্রেট লাইন। তার মাঝখানে আমরা বিভিন্ন ভাবে ওই স্ট্রেট লাইনটাকে বিভিন্ন পার্টে ভাগ করতাম, c1 c2, আমরা এই পার্টটা প্রথমে করতাম, তারপরে এই পার্টটাতে ইন্টিগ্রেট করতাম, তারপরে এই পার্টটাতে ইন্টিগ্রেট করতাম, অ্যাড করে দিতাম। এখানেও আমরা সেম জিনিস করছি। আমার কাছে এখানে ইন্টিগ্রেশনের ডোমেনটা যেটা সেটা একটা কার্ভ লাইন, আমরা ওটাকে তিনটে পার্টে ভেঙে আলাদা আলাদা করে তিনটে পার্টে ইন্টিগ্রেট করব। কেন এটা করব? কারণ তিনটে পার্টে আমাদের এই তিনটে কার্ভের ডেসক্রিপশন আলাদা আলাদা ভাবে আছে। তো আমরা একটু দেখে নিই তিনটে পার্টের ডেসক্রিপশন কিভাবে আমরা দিতে পারবো। তাহলে আমরা এটা জানলাম যে সি আমার কনস্টিটিউট হচ্ছে c1 প্লাস c2 প্লাস c3 দিয়ে। তাহলে এবার আমরা আলাদা আলাদা ভাবে দেখবো। তাহলে ইন দ্য কার্ভ c1, তাহলে c1 কার্ভটার ডেসক্রিপশন কি, আমি ছবিটা এখানে এঁকে নিচ্ছি। c1 কার্ভটা আমার হচ্ছে এই কার্ভটা, জাস্ট একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের উপর 0 থেকে 2। তাহলে এই কার্ভটা আমরা ডিসক্রাইব করব কি করে? এই কার্ভটার ডেসক্রিপশন হচ্ছে y equals 0 and x varies from 0 to 2। তাহলে কি কি পাচ্ছি আমরা এখান থেকে, যে এই কার্ভটার জন্য y equals 0 আর x কি ফ্রিলি ভ্যারি করছে আমার 0 থেকে 2 এর মধ্যে। তাহলে যেহেতু y 0, আমরা লিখতেই পারি dy 0। তাহলে আমার অরিজিনাল ইন্টিগ্রেশনটা কি ছিল? অরিজিনাল ইন্টিগ্রেশন ছিল আমার এই জিনিসটা। তো এই জিনিসটাকে আমি একবার এখানে লিখে নিই। আমি c1 এ ইন্টিগ্রেট করছি, তাই আমি সার্কুলেশন দেবো না, অনলি c1 এর জন্য ইন্টিগ্রেশন হচ্ছে x ইন্টু 1 মাইনাস y dx প্লাস x স্কোয়ার মাইনাস y স্কোয়ার dy। ওকে, তাহলে c1 এর উপর y 0 dy 0, তাহলে dy 0 মানে এই পোর্শনটা পুরোপুরি আমার 0 হয়ে গেল, সিন্স dy 0। y 0 মানে এই পোর্শনটা থেকে আমরা কি পাবো? x ইন্টু 1 মাইনাস 0 dx। তাহলে এই ইন্টিগ্রেশনটা শুধু x এর ইন্টিগ্রেশন হচ্ছে, কোনো y নেই। x এর লিমিট কোথায়? 0 থেকে 2 দিস। তাহলে এই ইন্টিগ্রেশনটা আমার হয়ে গেল x dx 0 to 2, তাহলে এটা হচ্ছে হাফ x স্কোয়ার 0 to 2 2। তো এটা আমার একটা পোর্শন হয়ে থাকলো, এটা আমার 1 নম্বর ইকুয়েশন হয়ে থাকলো, যে একটা ইন্টিগ্রেশনের ভ্যালু আমি পেয়ে গেলাম একটা পার্টে আমার টোটাল ইন্টিগ্রেশনটা। নেক্সট পার্ট আমি যেটা করবো সেটা হচ্ছে ইন c2। তাহলে ইন c2 মানে c2 এর পিকচারটা কিরকম? c2 হচ্ছে আমার এই পোর্শনটা, এই পোর্শনটার ইকুয়েশন কি? এই পোর্শনটার ইকুয়েশন হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস 2 স্কোয়ার। দ্যাট মিনস আমার এই পয়েন্টটা হচ্ছে 2 0, এই পয়েন্টটা হচ্ছে 0 2। এই কার্ভটার উপর আমি ইন্টিগ্রেট করবো। তাহলে c2 আমার কি? c2 কার্ভটা আমার হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস 2 স্কোয়ার, এই কার্ভটার উপর। ঠিক আছে, তাহলে এখানে একটা ক্যালকুলেশন একটু সহজ করার জন্য একটা জিনিস আমি এখানে প্রেফার করব, যে যখনই সার্কেল থাকবে ইকুয়েশনটাকে পোলার কোঅর্ডিনেটে নিয়ে যাওয়াটা সব থেকে ভালো, ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে বা অনেক কাজে সুবিধা হয়। তো এটাকে যদি আমি পোলার ফর্মে এই কার্ভটার ইকুয়েশনটাকে লিখতে চাই, তাহলে পোলার ফর্মে লেখা মানে আমি অরিজিন থেকে এই পয়েন্ট কার্ভের উপর যে কোনো একটা পয়েন্টকে দেখবো। তো অরিজিন থেকে কার্ভের উপর যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? যদি আমি এই কোঅর্ডিনেটটাকে বলি এক্স ওয়াই, তাহলে এক্স অলওয়েজ হবে 2 cos থিটা, ওয়াই হবে 2 sin থিটা, যেখানে থিটা হচ্ছে আমার এই অ্যাঙ্গেলটা। তুমি দেখো এই এক্স আর ওয়াই যদি আমি স্যাটিসফাই করি আমার মেন ইকুয়েশনে, এটা স্যাটিসফাই করছে। তাহলে এখানে থিটার রেঞ্জ কি? আমরা কোন জায়গাটা কনসিডার করছি? আমরা কনসিডার করছি অনলি থিটা ফ্রম 0 টু π/2। তাহলে থিটার রেঞ্জ হচ্ছে 0 টু π/2।
তাহলে এবার আমি আবার আমার ইন্টিগ্রেশনে ফিরে যাই। আমার ইন্টিগ্রেশন কি, আমি C2 তে ইন্টিগ্রেট করছি। এবারে ইন্টিগ্রেশন আমার ফর্মুলা ছিল এটা, ওকে। তাহলে আমি আমার যা এক্স আর ওয়াই এর ভ্যালু আছে আমি সাবস্টিটিউট করতে যাই একে একে। এক্স এর ভ্যালু হচ্ছে 2 cos থিটা, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2 sin থিটা, ডিএক্স কি আমি এখান থেকেই পাবো, এগুলো ক্যালকুলেট করে নেওয়া যেতে পারে। ডিএক্স হচ্ছে আমার -2 sin থিটা ডি থিটা, ডিওয়াই হচ্ছে 2 cos থিটা ডি থিটা। তো এগুলো এবার আমি একে একে সাবস্টিটিউট করে যাব। তো ডিএক্স এর জায়গায় আমি বসিয়ে দিলাম -2 sin থিটা ডি থিটা। তো আমার পড়ে থাকলো বাকি পোর্শনটা এক্স স্কোয়ার হচ্ছে 4 cos স্কোয়ার থিটা -4 sin স্কোয়ার থিটা ইন্টু ডিওয়াই এর জায়গায় 2 cos থিটা ডি থিটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমার পুরো ইন্টিগ্রেশনটা হয়ে গেছে থিটার রেসপেক্টে। তাহলে আমি যখন ইন্টিগ্রেশনের লিমিট বসাবো, আমি বসাবো থিটার লিমিট 0 to π/2। তাহলে C2 কার্ভের জন্য আমি করছি, প্রথমে আমি কি করলাম, C2 কার্ভটাকে পোলার ফর্মে লিখে নিলাম আমার নিজের সুবিধার জন্য। কার্টেসিয়ান ফর্মেও করা যেত, কিন্তু পোলার ফর্মে একটু ইজি হয় করতে, যখনই সার্কেল টাইপের জিনিস থাকে ওটা পোলার ফর্মে অনেক করা ইজি হয়ে যায়। ঠিক আছে, এবার আমরা এই এক্সপ্রেশনটাকে একটু সিম্পলিফাই করব। সিম্পলিফাই করব কি সেন্সে, না cos থিটা, দেখো এখানেও cos থিটা আছে, এখানেও cos থিটা আছে, তো cos থিটা ডি থিটা আমরা প্রথমেই কমন নিয়ে নেব। প্রথমে আমরা যে এক্সপ্রেশনটাই ভেতরে থাকুক, বাইরে আমি cos থিটা ডি থিটা কমন নিয়ে নিলাম। তাহলে ভেতরে কি কি পড়ে থাকছে, ভেতরে আমার পড়ে থাকবে -4 sin থিটা প্লাস 8 sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা মাইনাস 8 sin স্কোয়ার থিটা। ওকে, আশা করি আমি ঠিক করলাম ক্যালকুলেশন। ঠিক হয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমার এটা কেটে গেল। আচ্ছা, থিটার রেঞ্জ হচ্ছে 0 to π/2। তাহলে যেহেতু আমার এখানে cos থিটা ডি থিটা আছে, বুঝতেই পারছো আমাকে এখানে sin থিটা সাবস্টিটিউট করতে হবে। তাহলে এই cos থিটাটাকেও আমি 1 মাইনাস sin স্কোয়ার থিটা cos থিটা ডি থিটা করে নিলাম, ঠিক আছে। তাহলে এবারে এখান থেকে ব্যাপার কিছুই না, এখানে শুধু আমাকে সাবস্টিটিউট করতে হবে, পুট sin থিটা ইকুয়ালস টু টার্ম টি। তাহলে cos থিটা ডি থিটা আমার হয়ে গেল ডিটি। তাহলে আমার এই পুরো ইন্টিগ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে। যদি এখানে থিটা এদিকে টি লিখি, থিটা আমার 0 থেকে π/2, তাহলে টি আমার হয়ে যাবে 0 থেকে 1 -4t প্লাস 8 1 মাইনাস টি স্কোয়ার ডিটি। তাহলে এবার এই ইন্টিগ্রেশনটা তোমরা যদি ভ্যালু করো, দেখবে আমি আর এখানে করছি না ভ্যালুটা, এর কিছু একটা ভ্যালু আসবে, বা লেটস করেই দিই। (4/2t স্কোয়ার 0 to 1) প্লাস এটা যদি করি আমি আসবে 8t 0 to 1 ওকে। তো এটা প্লিজ ভেরিফাই করো, কারণ আমি এটা তোমাদের ম্যাচ করতে হবে, ক্যালকুলেশনে কোনো মিস্টেক থাকতেও পারে এখানে ভেতরে, ঠিক আছে। তোমরা এটা একটু ভেরিফাই করে নিও যে যদি এই ক্যালকুলেশনটা
একবার চেক করে নেবে যে ক্যালকুলেশন যদি ঠিক থাকে। তো মেনলি আমি এখানে প্রসিডিওরটা দেখানোর চেষ্টা করছি, যে প্রসিডিওর হচ্ছে এটা হচ্ছে লাইন ইন্টিগ্রালের প্রসিডিওর, ঠিক আছে। যে তাহলে আমার এটা কি হলো, আমার C2 কার্ভটাতে এটা হলো C1 C2, বাকি আমার যেটা রইলো সেটা হচ্ছে C3। ওকে, তো ইন C3, এবার C3 কার্ভটা কি, আমার C3 কার্ভটা আমার হচ্ছে এই কার্ভটা। ওকে, 0 থেকে 2, এই কার্ভটা হচ্ছে আমার C3। তাহলে C3 কে আমি কিভাবে লিখতে পারবো, C3 কে আমি লিখতে পারবো হচ্ছে আমার x equals 0, y varies from, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, আমি যদি একটু মেন ছবিটায় যাই, আমার ওরিয়েন্টেশনটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। এইখানে আমার ওরিয়েন্টেশন কি ছিল, 0 to 2, যেহেতু আমার কার্ভটা যাচ্ছিল এই দিকে ডান দিকে, তাহলে আমি 0 থেকে 2 আমার x এর, ওই জন্য আমি লিমিট নিয়েছিলাম। এক্ষেত্রে আমার ওরিয়েন্টেশনটা আছে এইরকম ভাবে, তাহলে এক্ষেত্রে আমি থিটার ওরিয়েন্টেশন কি নিয়েছিলাম, থিটা আমার ইনক্রিজিং হচ্ছে, থিটা বাড়ছে, সেজন্য 0 থেকে π/2। যখন আমি C3 কার্ভটা নেবো, C3 কার্ভটা কিন্তু নিচের দিকে নামছে, মানে y এর ভ্যালু কিন্তু 2 থেকে 0 থেকে আসবে, নট 0 to 2, 2 থেকে 0। ওকে, তো এই ওরিয়েন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। এখানেও আমি ওরিয়েন্টেশন এইটা ছিল, এক্ষেত্রে ওরিয়েন্টেশন এটা ছিল, আর থার্ড কেসে আমার ওরিয়েন্টেশন কিন্তু এটা। তাহলে y varies from 2 to 0 হবে, not 0 to 2। তাহলে dx equals 0, তাহলে আমি লাস্ট ইন্টিগ্রেশনটা আমি করে নিই। ওকে, তাহলে dx যেহেতু 0 আমার এই কার্ভটার জন্য, তাহলে এই পোর্শনটা পুরোপুরি 0 চলে এলো। x 0, তাহলে এখানে আমি x এর জায়গায় 0 বসিয়ে দিতে পারবো, তাহলে আমি 0 মাইনাস y স্কোয়ার dy, y এর লিমিট কোথা থেকে কোথায়, 2 থেকে 0। যেহেতু মাইনাস সাইন আছে, আমি ইন্টিগ্রেশনের লিমিটটা চেঞ্জ করে দিলাম, 0 to 2 করে দিলাম, এই মাইনাস সাইনটাকে অ্যাবজর্ব করে নেওয়ার জন্য। তাহলে এটা সিম্পলি আমি ইন্টিগ্রেশন করে দিলাম, এটার ভ্যালু ছিল হলো 8/3। ওকে, তাহলে আমি এতক্ষণ ধরে কি করলাম, এতক্ষণ ধরে আমার মেন লাইন ইন্টিগ্রালটা করার জন্য আমি আমার এটাকে তিনটে পার্টে ভেঙেছিলাম, C1 প্লাস C2 প্লাস C3। তাহলে C1 C2 C3 আমার করা হয়ে গেল। তাহলে মেন ইন্টিগ্রালটা করার জন্য আমাকে তিনটে পার্ট শুধু যোগ করে দিতে হবে। তাহলে ফার্স্ট পার্ট থেকে আমি 2 পেয়েছি, সেকেন্ড পার্ট থেকে আমি পেয়েছি 10/3, যদিও এটা প্লিজ চেক, এটা একটা বড় ক্যালকুলেশন ছিল, এটা আমি নট শিওর। লাস্ট পার্ট থেকে আমি পেলাম 8/3। তাহলে আমরা টোটাল আসল অরিজিনাল ইন্টিগ্রাল এটা হবে 2 প্লাস দিস প্লাস দিস, so sorry, তাহলে আমার অ্যান্সার আসছে 8। ওকে, তাহলে এটা হচ্ছে আমার লাইন ইন্টিগ্রাল করার একটা অনলি উপায়, ঠিক আছে। এটাই হচ্ছে লাইন ইন্টিগ্রাল করার যেটা বেসিক উপায়, বা লাইন ইন্টিগ্রাল করে কি করে। তাহলে দেখতে পাচ্ছি এটা একটা বেশ বড় সড়ো ক্যালকুলেশন। লাইন ইন্টিগ্রাল মানে হচ্ছে, যদি আমাকে কার্ভটা যদি মানে এই ধরনের একটা স্মুথ কার্ভ না দিয়ে দেয়, অনেকগুলো পিস ওয়াইজ স্মুথ কার্ভ দেয়, তাহলে লাইন ইন্টিগ্রাল কিন্তু আমাকে করতে গেলে বেশ খাটতে হবে, আমাকে বেশ টাইম নিয়ে আমাকে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা পোর্শন করতে হবে। কিন্তু যখন আমাদের এরকম ক্লোজড একটা কার্ভ দিয়ে দেবে, এই ধরনের ক্লোজ কার্ভ দিয়ে দেবে, যখন আমরা সার্কুলেশনে এরকম লাইন ইন্টিগ্রাল বার করব, তখন কিন্তু আমরা খুব সহজেই বার করে দিতে পারি গ্রিনস থিওরামের সাহায্যে। তাহলে নেক্সট আমরা দেখব কি গ্রিনস থিওরাম কি, এবং এই সেম লাইন ইন্টিগ্রালটা আমরা গ্রিনস থিওরাম দিয়ে দেখব যে কত সহজে আমরা খুব তাড়াতাড়ি গ্রিনস থিওরাম দিয়ে করে দিতে পারি। ঠিক আছে, তাহলে গ্রিনস থিওরাম, এটা সি গ্রিনস থিওরাম। তাহলে প্রথমে একটা রিমাইন্ডার যে গ্রিনস থিওরাম আমার অ্যাপ্লিকেবল হবে অনলি ফর সার্কুলেশনস। ওকে, সার্কুলেশনস মানে আমার সবসময় ক্লোজড একটা
কার্ভের উপর আমি যখন লাইন ইন্টিগ্রাল করবো তখনই আমার কিন্তু ভ্যালিড। ওকে, তো এটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো লাইন ইন্টিগ্রালকে আমরা কিন্তু গ্রিনস থিওরাম অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, তো গ্রিনস থিওরাম কি বলে? গ্রিনস থিওরাম আমার বলে যে যদি আমার কাছে একটা ভেক্টর ফিল্ড থাকে যেটা দেখতে হচ্ছে f1i প্লাস f2j, ওকে, only two dimensional vector field, ওকে, two dimensional vector field যদি আমার কাছে থাকে, তাহলে এই ভেক্টর, এবং আচ্ছা আর কয়েকটা জিনিস বলে দেওয়া ভালো, এই ভেক্টর ফিল্ডটার কয়েকটা প্রপার্টি আমাকে হোল্ড করতে হবে, যেমন ভেক্টর ফিল্ড নিলে হবে না। এই ভেক্টর ফিল্ডটা যদি আমার কাছে একটা রিজিয়ন থাকে, ধরা যাক আমার কাছে একটা রিজিয়ন আছে আর, এই রিজিয়নটার পুরো ভেতরে, এই রিজিয়নটার প্রত্যেকটা পয়েন্টের মধ্যে ইনক্লুডিং দ্য বাউন্ডারি, ওকে, বাউন্ডারি সমেত, বাউন্ডারিটা আমি ধরলাম সি, তাহলে বাউন্ডারি সমেত পুরো ভেতরটার মধ্যে if f is defined, ঠিক আছে, ফাংশনটাকে ডিফাইন্ড হতে হবে অন r ইনক্লুডিং c, ওকে, c নিয়ে যদি আমার পুরো ফাংশনটা ডিফাইন হয়, and f1 f2 is or have rather have continuous partial derivatives on r, on r, ঠিক আছে। তাহলে আমার কি কি প্রপার্টি লাগবে? আমার এই ভেক্টর ফিল্ডটা পুরো আর ইনক্লুডিং বাউন্ডারির উপর ডিফাইন হতে হবে, এবং f1 f2 মানে ওর ইন্ডিভিজুয়াল যে স্কেলার ফিল্ড গুলো দিয়ে ওটা তৈরি, ওর যে কম্পোনেন্ট গুলো f1 f2, এই দুটো কম্পোনেন্টকে পার্শিয়াল ডেরিভেটিভ, কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ থাকতে হবে এই পুরো রিজিয়নটার মধ্যে, মানে ওটাকে ডিফারেন্সিয়েবল হতে হবে এই রিজিয়নটার মধ্যে। যদি তোমরা সেভাল ভেরিয়েবলের ডিফারেন্সিয়েবলের ডেফিনেশনটা দেখো, কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ থাকা মানে ওকে ডিফারেন্সিয়েবল হতে হবে এই রিজিয়নটার মধ্যে। তাহলেই আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে f ডট dr c, দ্যাট মিনস আমাদের নোটেশন অনুযায়ী, স্কেলার নোটেশন অনুযায়ী আমরা লিখতে পারবো এটা কিছুই নয় f1 dx প্লাস f2 dy। এই জিনিসটা কার সঙ্গে সমান হবে? এই জিনিসটা সমান হবে একটা ডবল ইন্টিগ্রেশনের সঙ্গে। ডবল ইন্টিগ্রেশন কিরকম? ডবল ইন্টিগ্রেশন না, del f2 del fx মাইনাস del f1 del fy dx dy। তো ডবল ইন্টিগ্রেশন মানে কোন রেঞ্জে ডবল ইন্টিগ্রেশন করব? রেঞ্জটা হচ্ছে r। তাহলে সি আর আর এর মধ্যে রিলেশনটা খুব ভালোভাবে বুঝো। আর হচ্ছে একটা এনক্লোজ রিজিয়ন, এনক্লোজ করছে কে? এনক্লোজ করছে আমার সি কার্ভটা, ওকে। তাহলে সি কার্ভ দিয়ে এনক্লোজ করা কোন একটা রিজিয়নের মধ্যে আমি যদি এই ফাংশনটাকে ডাবল ইন্টিগ্রেট করি, তাহলেই আমি এই লাইন ইন্টিগ্রালের ফর্মুলাটা পেয়ে যাব, ঠিক আছে। তো এটা আমার গ্রিনস থিওরাম বলছে। তার জন্য আমার লাগবে কি? লাগবে হচ্ছে শুধু ফাংশনটাকে এই রেঞ্জের মধ্যে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল হতে হবে। ডিফাইন্ড তো অবশ্যই, তার এক্সট্রা কি কন্ডিশন লাগবে? আমার কন্টিনিউয়াসলি পার্শিয়াল ডেরিভেটিভ ওটা থাকতে হবে এই ফাংশনগুলোর। কারণ বুঝতে পারছো কেন লাগবে? কারণ আমাকে এই এই কোয়ান্টিটিগুলো আমাকে বার করতে হচ্ছে। এই কোয়ান্টিটিগুলোর জন্য আমার পার্শিয়াল ডেরিভেটিভ লাগবে। যদি পার্শিয়াল ডেরিভেটিভ ফেল করে তাহলে আমরা বলতে পারবো না, ঠিক আছে। তাহলে আমরা কখন কোন একটা লাইন ইন্টিগ্রাল করতে গিয়ে এই থিওরামটা ইউজ করব, এই গ্রিনস থিওরাম আমরা ইউজ করব? আমরা তখনই ইউজ করব যখন এই যে এক্সপ্রেশনটা ডবল ইন্টিগ্রেশন করার জন্য, এই এক্সপ্রেশনটা খুবই সিম্পল এক্সপ্রেশন হবে। এই এক্সপ্রেশনটা এক্স এলো বা 2x এলো বা xy এলো, এই ধরনের সিম্পল এক্সপ্রেশন যখন চলে আসবে, তখনই আমরা আমার লাইন ইন্টিগ্রালটাকে এইভাবে ডবল ইন্টিগ্রেশনে চেঞ্জ করে আমরা করব। যদি এই এক্সপ্রেশনটা খুব একটা কমপ্লিকেটেড এক্সপ্রেশন আসে, তাহলে কিন্তু আমরা ওটাকে গ্রিনস থিওরাম ইউজ করব না। আর এখন আমরা গ্রিনস থিওরাম ইউজ করতে পারবো না যদি আমার লাইন ইন্টিগ্রালটা যেটা এলো সেটা সার্কুলেশন হলো না, কোন এমন একটা আমাকে রিজিয়নে ইন্টিগ্রেট করতে বলছে পি থেকে কিউ, যেটা কোনো এরিয়া এনক্লোজ করছে না,
তাহলে ওখানে আমরা কোনোদিনই গ্রিনস থিওরেম লাগাতে পারবো না। গ্রিনস থিওরেম লাগাতে গেলে অলওয়েজ আমাকে একটা সার্কুলেশন হতে হবে, একটা এরিয়া এনক্লোজ করতে হবে। তাহলে এই কেসটাতে আমরা পারবো না, আর এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা গ্রিনস থিওরেম লাগাতে পারবো না। তাহলে আমরা যে প্রবলেমটা করছিলাম সেই প্রবলেমটার ক্ষেত্রে কিন্তু আমার এই দুটো কন্ডিশনই স্যাটিসফাই করছিল। আমার প্রথম কথা যে এরিয়াটা সেটা একটা এনক্লোজ এরিয়া ছিল, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই এক্স ওয়ান মাইনাস ওয়াই আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই দুটোই হচ্ছে কন্টিনিউয়াসলি পার্শিয়াল ডেরিভেটিভ আছে এই রিজিয়নের মধ্যে, এই দুটো ফাংশনে। তাহলে আমরা ট্রাই করতে পারি যে দেখি এটাকে যদি আমরা গ্রিনস থিওরেম লাগাই তাহলে এটা কি সহজ হচ্ছে না কঠিন হচ্ছে, কি হচ্ছে দেখি করা যায় কিনা। ওকে, তাহলে আমার ইন্টিগ্রেশনটা ছিল এটা, ঠিক আছে, আর আমার রিজিয়নটা ছিল এটা। ওকে, এটা আমার আর রিজিয়নটা ছিল, কার্ভটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 2 স্কোয়ার। খুব ভালো, বেশ। তাহলে তাহলে দেখো আমি যে প্রথমে ভেক্টর ফর্মে লিখেছিলাম সেটা আমি এই জন্যই লিখেছিলাম যে তাহলে এই এক্সপ্রেশনটার থেকে আমি বলতে পারবো এই এক্সপ্রেশনটার জন্য আমার এফ কি, এফ হচ্ছে 1 মাইনাস ওয়াই দিস প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জে, এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2। গ্রিনস থিওরাম জন্য আমার কি লাগবে, গ্রিনস থিওরাম আমার বলছে যে F1 dx প্লাস F2 dy যদি হয় তাহলে ওটা ডবল ইন্টিগ্রেশন del F2 সরি del F2 del x মাইনাস del F1 del Fy, সরি আমি একটু, হ্যাঁ ঠিক আছে, dx dy। আর এইটা হচ্ছে আমার, তাহলে মেন আমাকে ক্যালকুলেট যেটা করতে হবে সেটা হচ্ছে del F2 del x del F1 del Fy। তাহলে এগুলো ক্যালকুলেট করি দেখি। তো F2 কে আমি x এর রেসপেক্টে করব, দ্যাট মিন্স 2x। F1 কে আমি y এর রেসপেক্টে করব, মিন্স মাইনাস x। তাহলে del F2 del x মাইনাস del F1 y দিচ্ছে 2x মাইনাস মাইনাস x 3x। তাহলে এটা খুবই একটা সিম্পল এক্সপ্রেশন, আমার যেটা কন্ডিশন ছিল যে আমি কখন ইউজ করতে পারবো গ্রিনস থিওরেম, তো এটা আমার একটা সিম্পল এক্সপ্রেশন হলো। তাহলে আমার এটাতে যদি আমি ডাবল ইন্টিগ্রেশনে চেঞ্জ করে দিই এটা হয়তো আমার ক্যালকুলেশন অনেক সিম্পলার হয়ে যাবে আমার এমনি লাইন ইন্টিগ্রেশন করার থেকে। তাহলে দেখা যাক কি আসছে। তাহলে বাই গ্রিনস থিওরেম আমি কি বলতে পারি, আমার ইন্টিগ্রেশন this is equals to আমার এই এক্সপ্রেশনটা আমার 3x হয়ে গেছে। তাহলে এবার আমার মেন কাজ হচ্ছে এই ডাবল ইন্টিগ্রেশনটাকে ইভ্যালুয়েট করা। এই ডাবল ইন্টিগ্রেশনটা আমরা কোথায় ইভ্যালুয়েট করছি, ডাবল ইন্টিগ্রেশনটা আমরা ইভ্যালুয়েট করছি হচ্ছে এই রিজিয়নটার মধ্যে। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি তোমরা ডাবল ইন্টিগ্রেশন তোমরা জানো, তো আমি ডাবল এটাকে ঠিক করে করছি, আমি ডাবল ইন্টিগ্রেশনটা কি করে এটা আমি করব দেখি। তাহলে ডাবল ইন্টিগ্রেশন করা মানে প্রথম কথা আমাকে এই রেঞ্জটা ক্লিয়ার করতে হবে, কোন রেঞ্জে আমি ইন্টিগ্রেশন করছি। তাহলে আমি এই পয়েন্টগুলো জানি যে এটা 0 2, এটা 2 0। সিমিলারলি যেমন আমি লাইন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বলেছিলাম যে যেহেতু এটা একটা সার্কুলার রিজিয়ন, এটাকে পোলার কোঅর্ডিনেটে নিয়ে গেলে অনেক সোজা হয়ে যায় ইন্টিগ্রেশনটা। কিন্তু যেহেতু এটা ডবল ইন্টিগ্রেশন করছি, এখানে পোলার কোঅর্ডিনেটে যখনই নিয়ে যাব বা যখনই কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করব, এখানে কিন্তু একটু সাবধান হতে হবে, কারণ এখানে ডাবল ইন্টিগ্রেশন একটা জ্যাকোবিয়ান বলে টার্ম আসবে। ঠিক আছে, তো সেটা কি একটু আমি জলদি বলে দিচ্ছি। যে যদি আমার কোন একটা ডাবল ইন্টিগ্রেশন থাকে fx y dx dy আর আর ওটাকে আমি ট্রান্সফার করছি, এক্স থেকে আমি ইউভি কোঅর্ডিনেটে যাচ্ছি, তাহলে আমার একটা জ্যাকোবিয়ান বলে টার্ম আসবে, সেটা হচ্ছে ডেল এক্স ডেল ইউ ডেল এক্স ডেল ভি ডেল এক্স সরি ডেল
y del u del y del v, এই ডিটারমিনেন্টটা, এই 2x2 ম্যাট্রিক্সটার এই ডিটারমিনেন্টটা, জ্যাকোবিয়ানটা আমরা কি করে ইউজ করব? এই ট্রান্সফরমেশনটা ইউজ করলে না আমার এই ইন্টিগ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে যদি r ড্যাশ এফ ইউ ভি বা এফ ড্যাশ ইউ ভি কোন একটা অন্য কোনো একটা ফাংশনই আমি ইউজ করছি, ওটা চেঞ্জ হয়ে গেল জি ইউভি তে, এই জ্যাকোবিয়ানটা মাল্টিপ্লাই হয়ে যাবে ইন্টু ডিউ ডিভি। তো এটা আমার ফর্মুলা। যখন কোনো আমি ট্রান্সফরমেশন করব, আমার ট্রান্সফরমেশন এইভাবে হয়, একটা জ্যাকোবিয়ান মাল্টিপ্লাই হয়ে যায়। তো এক্ষেত্রেও যদি আমি যে ট্রান্সফরমেশনটা ইউজ করব, সেই ট্রান্সফরমেশনটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, মানে এক্স ইকুয়ালস আর কস থিটা, ওয়াই ইকুয়ালস আর সাইন থিটা। তাই পোলার কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনের ক্ষেত্রে জ্যাকোবিয়ান কি আসবে? জ্যাকোবিয়ান আসবে ডেল এক্স ডেল আর ডেল এক্স ডেল থিটা ডেল ওয়াই ডেল আর ডেল ওয়াই ডেল থিটা। ডেল এক্স ডেল আর মানে কি? ডেল এক্স ডেল আর মানে কস থিটা, ডেল এক্স ডেল থিটা মানে কি? মাইনাস আর সাইন থিটা, ডেল ওয়াই ডেল আর and del y del theta. Correct. ডিটারমিনেন্টটা যদি বার করো, এটা আসবে r, r cos স্কয়ার থিটা প্লাস r sin স্কয়ার থিটা, তাহলে শুধু r। এটা হলো আমার জ্যাকোবিয়ানের ভ্যালু। তাহলে আমার অরিজিনাল ইন্টিগ্রেশন ছিল ওভার দ্য রিজিয়ন r 3x dx dy, আন্ডার দ্য ট্রান্সফরমেশন কি হয়ে গেল 3x, কি হয়ে গেল x আমার হয়ে গেল r cos থিটা, জ্যাকোবিয়ান একটা আসবে, জ্যাকোবিয়ানের ভ্যালু আমার r ইন্টু dr d থিটা। এবার থিটা আর এই রিজিয়নটাকে আমাকে চেঞ্জ করতে হবে, যে থিটা আর আর এর আমি রেঞ্জ কি নেব। তো রেঞ্জ বার করা খুবই সোজা। আমি যে ছবিটাকে ভালো করে দেখি, তাহলে আমার হয়ে যাবে যে থিটা আমার সবসময় যে কোনো একটা পয়েন্টের জন্য থিটা আমার যাচ্ছে 0 থেকে π/2, আর আর কোথায় যাচ্ছে? আর যাচ্ছে আমাকে এই পুরো রিজিয়নটাকে কভার করতে হবে, তাহলে আর আমার 0 থেকে ম্যাক্সিমাম যেটা আর হতে পারে সেটা হচ্ছে 2, কারণ ওটা 2 রেডিয়াসের সার্কেল, ওর ভেতরের পোর্শনটার জন্য আর লেস দেন 2, আর ওর বাউন্ডারির জন্য আর ইকুয়ালস টু 2। তাহলে আর এর রেঞ্জ হবে 0 to 2, থিটার রেঞ্জ হবে 0 to π/2। তাহলে এই ইন্টিগ্রালটা আমার কিভাবে চেঞ্জ হয়ে গেল? ইন্টিগ্রালটা আমার হয়ে গেল r equals 0 to 2, theta equals 0 to π/2, 3r cos theta, জ্যাকোবিয়ানের জন্য একটা r dr d theta। তাহলে এই ইন্টিগ্রেশনটা দেখো সিম্পলি আমি সেপারেট করে নিতে পারবো, 0 to 2 3r স্কয়ার dr, এটা একটা ইন্টিগ্রাল হয়ে গেল, ইন্টু থিটার জন্য যে ইন্টিগ্রালটা আসলো 0 to π/2 cos theta d theta। তাহলে প্রথমটার থেকে আমি পাচ্ছি আই থিঙ্ক 8, আর দ্বিতীয়টা হচ্ছে 1, তাহলে 8। তাহলে অনেক সহজেই আমি দেখো, আগেরটারও অ্যান্সার এসেছিল আমার 8, আই থিঙ্ক আগেরটারও অ্যান্সার এসেছিল আমার 8, এটারও আমার অ্যান্সার হলো 8, কিন্তু এটাতে ক্যালকুলেশন অনেক কম, অনেক সহজে ক্যালকুলেশনটা হয়ে গেল। তো ঠিক আছে, তো আজকের জন্য আমি মনে হয় এটাই যথেষ্ট। তো প্র্যাকটিস করো এই ধরনের লাইন ইন্টিগ্রাল গুলো। ওকে রুদ্র। ফাল্গুনির খুব সুন্দর লেকচার দিল, আশা করি ও আমাদেরকে আবার পরবর্তীকালে আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই, কোনো কোশ্চেন থাকলে একটু কারোর যদি কোনো কোশ্চেন থাকে সে তার মাইক আনমিউট করে কোশ্চেন করতে পারে। আর আজিজুলদাকে বলবো একটু এন্ড করতে। ঠিক আছে। ফাল্গুনি, হ্যাঁ বলছি যে একজন একটা কোশ্চেন করছে, রিপিট করতে বলেছে, ওই পিস ওয়াইজ স্মুথ কার্ভটা, আচ্ছা ওর মনে কোনো ডাউট আছে, অঞ্জন ভট্টাচার্য। আচ্ছা 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 আমি করছি। হ্যাঁ, তো পিস, আচ্ছা আমি নতুন ভাবে দেখিয়ে দিচ্ছি। পিস ওয়াইজ স্মুথ কার্ভ মানে হচ্ছে আমার যখন আমি লাইন ইন্টিগ্রাল করব যে কোনো কার্ভের ক্ষেত্রে, স্মুথ কার্ভ বলতে আমরা কাকে বুঝছি? স্মুথ কার্ভ মানে হচ্ছে আমার যদি পি থেকে কিউ একটা কোনো কার্ভ নিই,
প্রত্যেক পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট ড্র করতে পারি, মানে আমরা ডিফারেন্সিয়েবিলিটি যেটা তোমরা ডেফিনেশন জানো সিম্পলি, সেটাই মানে হচ্ছে স্মুথ কার্ভ। আমি যদি প্রত্যেকটা পয়েন্টে আমি যদি ট্যানজেন্ট ড্র করতে পারি, সেটা হচ্ছে স্মুথ কার্ভ। পিস ওয়াইজ স্মুথ কার্ভ মানে কি, তুমি যদি অনেকগুলো স্মুথ কার্ভ পরপর আমরা জুড়ে দিই, আমি একটা স্মুথ কার্ভ নিলাম পি থেকে কিউ, আরেকটা স্মুথ কার্ভ আমি এখান থেকে জয়েন করে নিলাম, আরেকটা স্মুথ কার্ভ আমি জয়েন করে নিলাম, এটা কিউ, এটা আমি ধরলাম কিউ 1, এটা কিউ 2, কিউ 3, এরকম করে করে আমি প্রত্যেকটা পিস স্মুথ কার্ভ আমি জয়েন করে করে যাচ্ছি পরপর। তাহলে বুঝতেই পারছো এই জয়েন্ট যে পোর্শন গুলোতে হচ্ছে, সেই পোর্শন গুলোতে কিন্তু নট নেসেসারিলি আমার কার্ভটা ডিফারেন্সিয়েবল হবে, আমি ট্যানজেন্ট টানতে পারবো। সেই কারণে এটা পিস ওয়াইজ স্মুথ বলছি আমরা, কারণ এই পিসটা স্মুথ, এই পিসটা স্মুথ, এই পিসটা স্মুথ, কিন্তু অ্যাজ এ হোল কার্ভটা স্মুথ নয়। এটাই পিস ওয়াইজ স্মুথ কার্ভ। আর কারো কিছু আছে কোশ্চেন? আচ্ছা, অদিত্য দাস একটা কোশ্চেন করেছে, জ্যাকোবিয়ান কি নেগেটিভ ভ্যালু হতে পারে? আচ্ছা, এটা ভালো কোশ্চেন। আর একটা ডিটারমিন বলছে যে অথবা সবসময় পজিটিভ হবে। আচ্ছা, হ্যাঁ, এটা খুবই ভালোই কোশ্চেন। জ্যাকোবিয়ান নেগেটিভ হতেই পারে, কারণ জ্যাকোবিয়ান হচ্ছে একটা ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্টের ভ্যালু পজিটিভ নেগেটিভ আমরা ইয়ে করি না, আসতেই পারে। কিন্তু আমরা যখন এখানে ইন্টিগ্রেশনে বসাবো, এখানে একটা কারেকশন বলতে পারো, যেমন আমি এখানে ইন্টিগ্রেশন ট্রান্সফরমেশনটা দেখিয়েছিলাম, এখানে কিন্তু এটা জ্যাকোবিয়ানের আমরা মডিউলাস ভ্যালু আমরা বসাবো। এখানে জ্যাকোবিয়ানটা নেগেটিভও আসতে পারে, পজিটিভও আসতে পারে, কিন্তু আমরা ইন্টিগ্রেশনে যখন ট্রান্সফর্ম করে যে ফর্মুলাটাতে বসাবো, এখানে কিন্তু এটা একটা মডিউলাস, জ্যাকোবিয়ান আমরা মডিউলাস নিয়েই বসাবো। কিন্তু ইন জেনারেল জ্যাকোবিয়ান নেগেটিভ হতেই পারে, কারণ ওটা ডিটারমিনেন্ট ভ্যালু নেগেটিভ আসতেই পারে। আচ্ছা, আশা করি আমাদের স্টুডেন্টদের আর কোনো প্রশ্ন নেই।